শুভ সকাল বন্ধুরা। আজ হলো 31 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডিব্রুগড় আসামের দ্বিতীয় রাজধানী, 284 কোটি টাকা ব্যয়ে বিধানসভা ভবন, মন্ত্রী বিধায়কদের আবাস নির্মাণের শিলান্যাস। 26-এর নির্বাচনকে পাখির চুপ করে ডিব্রুগড়কে আসামের দ্বিতীয় রাজধানী হিসেবে কার্যত সিলমোহর দিলেন অমিত শাহ। ডিব্রুগড়ে স্থাপিত হচ্ছে আসাম বিধানসভার দ্বিতীয় চৌহদ। 250 একর জমিতে 284 কোটি টাকা ব্যয়ে সেখানে বিধানসভা ভবন, মন্ত্রী বিধায়কদের আবাস, অধ্যক্ষের বাসভবন নির্মাণের শিলান্যাসও করেন তিনি। আসামের দ্বিতীয় রাজধানীর বাসিন্দা হিসেবে ডিব্রুগড়ের জনগণকে অভিনন্দনও জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের দ্বিতীয় রাজধানী হওয়ার সৌভাগ্য পেয়েছে ডিব্রুগড়। পুরো দেশ ডিব্রুগড়ের লোকদেরও এখানে রাজধানীর বাসিন্দা হিসেবে মানবে। এখানে বিধানসভার নতুন ভবন হবে, মন্ত্রী বিধায়কদের ফ্ল্যাট হবে। ডিব্রুগড়ের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিধানসভা এখানে আসায় আসামের চায়ের এই রাজধানীতে নতুন আর্থিক শক্তি মিলবে। ডিব্রুগড়ের খনিকর প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মোট 5টি প্রকল্পের ভূমিপূজন, শিলান্যাস ও উদ্বোধন করেন। বিধানসভার দ্বিতীয় চৌহদ স্থাপনের প্রকল্প ছাড়া 292 কোটি টাকা ব্যয়ে ডিব্রুগড়ে অত্যাধুনিক বন্যপ্রাণী স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্র স্থাপনেরও শিলান্যাস করেন তিনি। তাছাড়া 238 কোটি টাকা ব্যয়ে ডিব্রুগড়ে নির্মিত অত্যাধুনিক মাল্টি ডিসিপ্লিনারি স্পোর্টস কমপ্লেক্সের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 209 কোটি টাকা ব্যয়ে স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় পর্যায়ের কাজের শিলান্যাসও করেন। বন্যা নিয়ন্ত্রণের জন্য আসামের 15টি বৃহৎ জলাশয় পুনরুদ্ধার প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ডের অধীনে 692 কোটি টাকা ব্যয়ে সেই প্রকল্পের সূচনা করে তিনি বলেন, আসামের নদী আমাদের সাংস্কৃতিক প্রতীক, আমাদের কাছে মায়ের সমান। কিন্তু বন্যা হলে রুদ্ররূপ নিয়ে নদী বিনাশ করে রাজ্যের স্থানে স্থানে। কিছুদিন আগে স্পেস রিসার্চ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমীক্ষা চালিয়ে বড় বড় জলাশয় চিহ্নিত করা হয়েছে। সেই সব বৃহৎ জলাশয় পুনরুদ্ধার করে ব্রহ্মপুত্রের জলরাশি সেদিকে বইয়ে নিয়ে যাওয়া যাবে। এর ফলে বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ভোটের আগে আসামকে বন্যামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। এবারের ভোটের আগেই সেই কাজে হাত দেওয়া হয়েছে। 15টি বৃহৎ জলাশয় পুনরুদ্ধারের বিশাল পরিকল্পনা করা হয়েছে। এর ফলে 7.5 লক্ষ লোক বন্যার হাত থেকে রক্ষা পাবেন। 77,000 হেক্টর ভূমিও বাঁচবে। এর মাধ্যমে জলসেচ হবে। কৃষকরা একই বছরে জমিতে তৃতীয় ফসল উৎপাদনের সুবিধা পাবেন। পশুপালন হবে, দুধজাত সামগ্রীর উৎপাদন বাড়বে, পর্যটনের সম্ভাবনাও বাড়বে। অপরদিকে আরটিআই আইনে বড় পরিবর্তনের ইঙ্গিত, গোপন নথি প্রকাশে কড়াকড়ির পথে কেন্দ্র। তথ্যের অধিকার আইনে পরিবর্তনের পথে হাঁটতে পারে মোদী সরকার। লোকসভায় পেশ করা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে সেই ইঙ্গিতই মিলেছে। রিপোর্টে বলা হয়েছে, সব ধরনের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং এতে সরকারি কাজের গতি ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষায় দাবি করা হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহির মূল চেতনা অক্ষুণ্ণ রেখেই আরটিআই আইনের কিছু দ্বারা পুনর্বিবেচনার সময় এসেছে। সরকারের মতে, অভ্যন্তরীণ আলোচনা, খসড়া নথি বা প্রস্তাব প্রকাশ্যে চলে আসায় অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কমে যাচ্ছে। এর ফলে আধিকারিকরা খোলাখুলি মতামত দিতে সংকোচ বোধ করছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2005 সালে পাশ হওয়া আরটিআই আইনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো। কিন্তু বর্তমানে এই আইন অনেক সময় এমনভাবে ব্যবহৃত হচ্ছে যা কেবল কৌতূহল মেটানোর মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বা বাইরে থেকে সরকারি কাজকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে কাজ করছে। অর্থনৈতিক সমীক্ষার প্রস্তাব অনুযায়ী কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কি কি খসড়া তৈরি হয়েছিল বা কী ধরনের অভ্যন্তরীণ আলোচনা হয়েছিল সেগুলি আরটিআইয়ের আওতার বাইরে রাখা যেতে পারে। শুধু চূড়ান্ত সিদ্ধান্তই জনসমক্ষে আনার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সরকারি আধিকারিকদের ব্যক্তিগত তথ্য, চাকরি জীবনের রেকর্ড কিংবা বদলির ইতিহাসের মতো বিষয় গোপন রাখার প্রস্তাব রয়েছে। অপরদিকে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মচারী পরিষদের।
সারা আসাম কর্মচারী পরিষদের নির্দেশে ও শিলচর জেলা কর্মচারী পরিষদের নেতৃত্বে জেলার শিক্ষক কর্মচারী ও আধিকারিকরা শুক্রবার ক্ষুদিরাম বসুর পাদদেশে বসে পুরনো পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস পুনর্বহালের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন এনপিএস ও ইউপিএস ব্যবস্থা প্রত্যাহার করে ওপিএস পুনঃপ্রবর্তনের জন্য সরকারের কাছে স্মারকপত্র পেশ করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের নেতারা বলেন, 2005 সালের 1 ফেব্রুয়ারি পুরনো পেনশন ব্যবস্থা বিলুপ্ত করে জাতীয় পেনশন ব্যবস্থা চালু এবং সম্প্রতি প্রবর্তিত একত্রিত পেনশন ব্যবস্থা রাজ্য কর্মচারীদের অবসরকালীন জীবন সুরক্ষিত করতে পারবে না। অবসরের পর বৃদ্ধ বয়সে পরিবারের ভরণ পোষণ, চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ বহন করা কঠিন হবে এই ব্যবস্থায়। চাকরির সময় সরকারের দেওয়া সুযোগ সুবিধার পরিবর্তে বৃদ্ধাবস্থায় কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে পড়ছেন, যা মানবতার পরিপন্থী। অতএব কর্মচারী, শ্রমিক, শিক্ষক, আধিকারিকরা একত্রিত হয়ে এনপিএস ও ইউপিএস প্রত্যাহার করে ওপিএস পুনর্বহালের দাবি জানিয়েছেন। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন নবেন্দু সিংহ, সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ অর্পিতা ভট্টাচার্য সহ অসংখ্য কর্মী। অপরদিকে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে শিলচরে শুরু হলো ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনী। শিলচরে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঐতিহ্যবাহী ৭৪তম গান্ধী মেলা ও প্রদর্শনী। এদিন ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌর নিগমের এক্সিকিউটিভ অফিসার নবুত্তর শর্মা, জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, এপিডিসিএলের ডিরেক্টর নিত্যভূষণ দে সহ বিশিষ্ট অতিথিরা। পরে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং আর্ট ও পুষ্পস্টলের উদ্বোধন করা হয়। জাতির পিতা মহাত্মা গান্ধীর পুণ্যতিথি উপলক্ষে এদিন গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কৌশিক রায়। তিনি বলেন, গান্ধী মেলা এ অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে প্রদর্শনী ও নানা বিনোদনের মধ্য দিয়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। মন্ত্রী কৌশিক রায় মেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সহযোগিতায় সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে মেলা উপভোগ করতে পারেন। তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারি মাস থেকে ম্যাট্রিক সহ বিভিন্ন পরীক্ষা শুরু হবে, তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়টি মাথায় রেখে মেলার সময়সূচি ও ব্যবস্থাপনা করতে হবে। নিগম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার অনুরোধ, মেলায় কোনো ধরনের জুয়া বা অনৈতিক কার্যকলাপ যেন না হয় এবং মেলার সব কাজে স্বচ্ছতা বজায় রাখা হয়, যাতে মেলা নিয়ে কোনো প্রশ্ন বা বিতর্ক না ওঠে। দীপায়ন চক্রবর্তী বলেন, পৌরসভা থেকে নিগমে রূপান্তরিত হওয়ার পর এটি তাদের প্রথম মেলা ও প্রদর্শনী। এবারের মেলা চিত্রপট, আর্ট গ্যালারি সহ বিভিন্ন প্রদর্শনী আকর্ষণীয় করে তুলবে বলে আশা ব্যক্ত করেন তিনি স্পষ্ট করেন, পৌর নিগম পরিচালিত গান্ধী মেলায় কোনো অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এ বিষয়ে মেলা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত প্রদর্শনী বন্ধ রাখার আবেদন জানান তিনি। বিধায়ক এদিন প্রস্তাব দেন, মেলার আয়ের অর্থ দিয়ে নিগম যাতে শিলচরের বাইপাস প্রবেশ পথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন করে। নিত্যভূষণ দে বলেন, এক সময় গান্ধী মেলাই ছিল সমগ্র বরাক উপত্যকার একমাত্র বৃহৎ প্রদর্শনী। বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র গান্ধী মেলাকে আরও সময় উপযোগী করার আবেদন জানান। বাবুল হুড মেলার সঙ্গে জড়িত অতীত স্মৃতিচারণ করেন এবং আগে বিভিন্ন সরকারি বিভাগের প্রদর্শনীর কথা তুলে ধরেন। স্বাগত বক্তব্যে পৌর নিগমের এক্সিকিউটিভ অফিসার নবুত্তর শর্মা বলেন, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে স্মরণ করে এবছর মেলায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন থাকছে। তিনি আশপাশের সব জনগণকে মেলায় অংশ নিয়ে গান্ধী মেলাকে সফল করার আহ্বান জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।